ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিজেতাদের একজন, যার অপ্রতিরোধ্য বিজয় রথকে থামানোর মতো কেউ ছিল না, কিন্তু সেই মানুষটাই এক নদীর তীরে এসে থেমে গেলেন। কেন? এই একটা মুহূর্ত, এই একটা সিদ্ধান্ত পৃথিবীর ইতিহাসকে কিন্তু বদলে দিয়েছিল। চলুন আজ সেই ঐতিহাসিক রহস্যের গভীরে যাওয়া যাক। একবার দৃশ্যটা ভাবুন। সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে আছেন চেঙ্গিস খান। তার সামনে তারই হাতে ধ্বংস হওয়া খাওয়ারিজম সাম্রাজ্যের শেষ শাহ। লড়াই শেষ। ঠিক সেই মুহূর্তে খান যা বললেন তা ছিল অবিশ্বাস্য। শত্রুর বীরত্ব দেখে তার মুখ থেকে বেরিয়ে এলো প্রশংসা। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় পরিস্থিতিটা কতটা নাটকীয় ছিল। তো আসল প্রশ্নটা হচ্ছে এটাই, যে মানুষটা চীন থেকে মধ্য এশিয়া পর্যন্ত সবকিছু তছনছ করে এগিয়ে এসেছিলেন, তার সেই অপ্রতিরোধ্য জয়রথ কেন সিন্ধু নদের পাড়ে এসে থেমে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ধাঁধারই উত্তর খুঁজব। আচ্ছা, তাহলে চলুন সরাসরি চলে যাই সেই ঐতিহাসিক মুহূর্তে, সেই দিনে যা এই পুরো গল্পের পটভূমি তৈরি করেছিল। সময়টা ছিল 1221 সাল, নভেম্বরের 24 তারিখ। আজকের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাছাকাছি একটা জায়গা। একদিকে চেঙ্গিস খানের বিশাল মঙ্গোল আর্মি, আর অন্যদিকে খোয়ারেজম সাম্রাজ্যের শেষ শাহ জালাল আল দিন, তার সাথে হাতে গোনা কিছু সৈন্য। জালাল আল দিন জানতেন তার হার নিশ্চিত, কিন্তু তিনি আত্মসমর্পণ করলেন না। যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। ঘোড়া নিয়ে প্রায় ৩০ ফুট উঁচু পাড় থেকে সোজা ঝাঁপ দিলেন সিন্ধুর উত্তাল স্রোতে। তার এই সাহস দেখে স্বয়ং চেঙ্গিস খানও মুগ্ধ হয়ে যান। তিনি তার তীরন্দাজদের থামিয়ে দেন। জালাল আল দিন তো বেঁচে গেলেন, কিন্তু চেঙ্গিস খানের সামনে ভারতের দরজাটা একেবারে খুলে গেল। ভারতের দরজা খোলা, কিন্তু তিনি পা বাড়ালেন না কেন? এই কেনর উত্তরটা কিন্তু কোনো পাহাড় বা নদীর বাধায় নেই, বা কোনো সামরিক কৌশলেও নয়। আসল কারণটা লুকিয়ে আছে চেঙ্গিস খানের নিজের চরিত্রের ভেতরে, তার প্রতিশোধের নীতির গভীরে। দেখুন, চেঙ্গিস খানের কোনো কাজই হুট করে করা ছিল না। তার প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা যুদ্ধ, সব কিছুর পেছনে ছিল তার কঠিন অতীত থেকে পাওয়া শিক্ষা। তিনি সবসময় একটা নির্দিষ্ট আর বলা বাহুল্য নৃধ্বংস নিয়ম মেনে চলতেন। তার আসল নাম কিন্তু চেঙ্গিস খান ছিল না, ছিল তেমোজিন। ভাবুন, মাত্র ৯ বছর বয়সে বাবাকে খুন হতে দেখলেন। নিজের উপজাতি তার পরিবারকে তাড়িয়ে দিল। এই ভয়ঙ্কর ছোটবেলাটাই তাকে শিখিয়েছিল যে টাকা পয়সার কোনো দাম নেই, আসল জিনিস হলো ক্ষমতা। আর এই বিশ্বাসটাই তাকে সারা জীবন চালিয়েছে। শেষ পর্যন্ত ১২০৬ সালে তিনি সব মঙ্গল গোষ্ঠীকে এক করে হয়ে ওঠেন এক অপ্রতিরোধ্য শক্তি। তাঁর যুদ্ধের নিয়মটা ছিল খুব সোজা আর মারাত্মক। ৩টে ধাপ। ১. কেউ তাকে উস্কানি দেবে, যেমন তার দূতদের হত্যা করা বা বিশ্বাসঘাতকতা করা। ২. তিনি তার ভয়ঙ্কর প্রতিশোধ নেবেন। আর ৩. সেই সাম্রাজ্যকে একেবারে ধুলোয় মিশিয়ে দেবেন। খোয়ারিজম সাম্রাজ্যের ভাগ্যটাও কিন্তু এভাবেই লেখা হয়েছিল। আচ্ছা, চেঙ্গিস খানের কথা তো হলো। এবার চলুন দেখি সিন্ধু নদের ওপারে ঠিক কী ছিল, কেনই বা ভারতকে এত লোভনীয় একটা টার্গেট বলা হচ্ছিল। সেই সময় দিল্লিতে শাসন করছেন মামলুক সুলতান শমসুদ্দিন ইলতুৎমিশ। তার সালতানাত শুধু বিশালই নয়, ধন সম্পদেও ছিল পরিপূর্ণ। মানে যে কোনো বিজেতার জন্য এটা ছিল একটা স্বপ্নের মতো পুরস্কার। আর ঠিক এই কারণে চেঙ্গিস খানের ফিরে যাওয়ার সিদ্ধান্তটা আমাদের আরও বেশি অবাক করে। তাহলে প্রশ্নটা কিন্তু আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে। হাতের মুঠোয় এত বড়, এত ধনী একটা সাম্রাজ্য, অথচ তিনি ফিরে গেলেন কেন? এর উত্তর দিতে গিয়ে কিন্তু অনেক মজার মজার গল্প বা মিথস তৈরি হয়েছে। তো চলুন এবার সেই গল্পগুলোই একটু যাচাই করে দেখা যাক, কোনটা সত্যি আর কোনটা শুধুই কল্পনা। যুগ যুগ ধরে মানুষ অনেক কিছুই ভেবেছে, কিন্তু ইতিহাসের প্রমাণ কি বলে? সবচেয়ে জনপ্রিয় থিওরিটা হলো গরম। বলা হয় মঙ্গলরা নাকি ভারতের গরম সহ্য করতে পারত না। কিন্তু এটা কি আদৌ সত্যি? দিল্লির সুলতানরাও তো মধ্য এশিয়ার ঠান্ডা আবহাওয়া থেকে এসেছিলেন। আবার অনেকে ধর্মের কথাও বলেন যে মঙ্গলদের টেংরিজম আর হিন্দু ধর্মের মধ্যে মিল ছিল, কিন্তু যে লোকটা মুসলিমদের উপর এত নৃশংস আক্রমণ চালিয়েছে তার জন্য এই যুক্তিটা খুব দুর্বল। আর হ্যাঁ, একটা ইউনিকর্নের গল্পও শোনা যায়, যেটা শুনেই বোঝা যায় এটা নিছকই এক কল্পকাহিনী। তাহলে আসল কারণটা কি? উত্তরটা কোনো গল্পে নয়,
লুকিয়ে আছে চেঙ্গিস খানের ঠান্ডা মাথার হিসেব নিকেশের মধ্যে। ব্যাপারটা হলো চেঙ্গিস খানের এই সিদ্ধান্তটা কোনো আবেগ বা ভয়ের বশে নেওয়া হয়নি। এটা ছিল একেবারে মেপে নেওয়া একটা পদক্ষেপ। তার সেই প্রতিশোধের নীতির ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত। আর এখানে দিল্লির সুলতান ইলতুৎমিশের বুদ্ধির তারিফ করতেই হয়। তিনি খুব চালাকির সাথে জালাল আল-দিনকে আশ্রয় দিতে অস্বীকার করেন। মানে তিনি মঙ্গলদের সাথে কোনো ঝামেলাতেই জড়ালেন না, নিজের সালতানতকে পুরোপুরি নিরপেক্ষ রাখলেন। ফলে চেঙ্গিস খানকে আক্রমণ করার কোনো সুযোগই তিনি দিলেন না। চেঙ্গিস খানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, একদিকে জালাল আল-দিন, যার না আছে সাম্রাজ্য, না আছে সৈন্য, তাকে তাড়া করার কোনো মানেই হয় না। অন্যদিকে দিল্লি সালতানাত, যারা কোনো উস্কানিই দেয়নি, তাদের আক্রমণ করলে তো খানের নিজের নিয়মই ভাঙা হয়। তাছাড়া সেই মুহূর্তে তার মাথায় আরও বড় চিন্তা ছিল। পশ্চিম জিয়ার সাম্রাজ্য তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তাদের শাস্তি দেওয়াটা ছিল তার প্রধান কাজ। আর ভারতের ধনসম্পদের কথা যদি বলেন, চেঙ্গিস খান ব্যক্তিগতভাবে ধনসম্পদকে একদমই পাত্তা দিতেন না। যা লুট করতেন সব সৈন্যদের দিয়ে দিতেন। তাই ভারতের ঐশ্বর্য তাকে লোভ দেখাতে পারেনি। সুতরাং সিন্ধু নদ পার না করার এই সিদ্ধান্তটা শুধু একটা যুদ্ধ এড়ানো ছিল না, এটা ছিল ইতিহাসের একটা মোড় ঘোরানো মুহূর্ত, যা পুরো উপমহাদেশের ভাগ্যকেই অন্যদিকে নিয়ে গিয়েছিল। তার ওই একটা না শুধু ভারতের ইতিহাসই নয়, তার নিজের মঙ্গল সাম্রাজ্যের ইতিহাসও কিন্তু বদলে দিয়েছিল। এটা এমন একটা না ঘটা ঘটনা যার ঢেউ আছড়ে পড়েছিল বহু দূর পর্যন্ত। এর ফলেই কিন্তু দিল্লি সালতানাত মঙ্গলদের সেই ভয়াবহ ধ্বংসলীলা থেকে বেঁচে গিয়েছিল আর টিকে ছিল আরও প্রায় ১০০ বছর। ভারতও সুযোগ পেয়েছিল তার নিজের মতো করে বেড়ে ওঠার। আর চেঙ্গিস খান, তিনি তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন পূর্বে তার পুরনো শত্রুদের শাস্তি দিতে, আর ১২২৭ সালে তিনি মারা যান। শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভাবুন তো, একটা মুহূর্তের একটা সিদ্ধান্ত কিভাবে একটা গোটা সভ্যতার ইতিহাসকে, আমাদের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে। ইতিহাসের সবচেয়ে বড় কি হতো যদি প্রশ্নগুলোর মধ্যে এটা একটা। যদি সেদিন চেঙ্গিস খান সিন্ধু নদ পার হতেন, তাহলে আজকের এই পৃথিবীটা দেখতে কেমন হতো? ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।